তোমরা আলাদিনের বন্ধুরা, তাই না? আফনান আর নীরবের মুখটা হা হয়ে গেছে, শ্বাস আটকে ফেলেছে নিজেদের। অপরদিকে অনুরাগ নিষ্পলক চেয়ে আছে, দৃষ্টি সরাতেই পারছে না। কিসের আন্টি, কিসের কি? ফিসফিস করল নীরব। তার কথায় তাল দিয়ে কাঁপা কাঁপা গলায় আফনান মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, ওহ ড্যাম শিট। ইরাম তাদের সামনে এসে দাঁড়ালো। অনুরাগ ততক্ষণে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা আহাম্মকের মতো চেয়ে আছে। আমি ইরাম কিবরিয়া, তোমাদের দেখে ভালো লাগলো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আন্টি, না মানে ভাবি, আপু, ওয়ালাইকুম আসসালাম। আফনানের জিহ্বা জড়িয়ে গেল বলতে গিয়ে। নীরব নিজের মুখ বন্ধ করে শক্ত একটি ঢোক গিলে বলল, মানে আপু, না মানে ভাবি, ওরে শালা, সরি, আই মিন হেল, লিভিং হেল মাই গডনেস গ্রাজিয়াস। চাইলেও গুছিয়ে কথা বলতে পারল না নীরব। মাথার চুল টেনে ধরল নিজের। দুজন ছেলের অপ্রস্তুত ভঙ্গি দেখে স্মিত হাসল ইরাম। তোমরা বোধ হয় অনেকটা টায়ার্ড। প্লিজ ভেতরে যাও, আমি শরবতের ব্যবস্থা করছি। আর তুমি মিস্টার ভদ্র ছেলে, যাও গিয়ে বসো ভেতরে। অনুরাগের গাল রক্তিম বর্ণ ধারণ করল যখন ইরাম তাকে ভদ্র ছেলে বলে ডাকল। তিনজনই রোবটের মতন মাথা নেড়ে প্রায় ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাওয়ার আগে একজন নির্দিষ্ট বান্দার তরফ থেকে পাওয়া ভয়ঙ্কর দানবিক দৃষ্টিটা আর খেয়াল হলো না কারোরই। সকলে চলে যেতেই একটি নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে তাকালো। অবশেষে দেখল সে সাইবানকে। তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, তার চোখ জোড়া নিবদ্ধ ঠিক যেই পথে আফনান, নীরব এবং অনুরাগ ভেতরে ঢুকেছে সেই পথে। দৃষ্টিতে একটা তীক্ষ্ণ ধার, অশুভ। আলাদিন, নরম গলায় বলল ইরাম। সাইবান চোখ ঘুরিয়ে তাকে দেখল। আপাদ মস্তক পর্যবেক্ষণ করল সে ইরামকে, খুঁটিয়ে খুঁটিয়ে। মাথার চুল থেকে পায়ের পাতা অবধি 1 ইঞ্চিও বাদ রাখল না। ওই চোখের মাঝে এতটাই গভীরতা যে ইরামের মনে হলো অথই সাগরে ডুবে যাচ্ছে সে। সাইবান কোনো রাগঢাক করছে না, জিভ গালে ঠেকিয়ে নির্লজ্জের মতো তাকে দেখে যাচ্ছে তো যাচ্ছেই। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে নিজেকে শান্ত রেখে ইরাম বলতে গেল, আজকে সকালের জন্য আমি। কথাটা ইরাম শেষ করতে পারল না। সাইবানের ওপর পাশ থেকে পশুর মতো কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ইরামের দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্কে ঝিম ধরে গিয়েছিল বেচারার, বিপদের আঁচটুকু টের পায়নি। এত ক্ষিপ্রতায় ঘটনাটা ঘটল যে তাল রাখতে বেগ পোহালো ইরাম। সে শুধু দেখল সাইবান মাটিতে আছড়ে পড়েছে। তার বুকের উপর চড়ে বসে ক্রমাগত মুখে ঘুষি হাঁকিয়ে যাচ্ছে একটা বছর 15-16 কিশোর ছেলে। স্কাউন্ডেল, বাস্টার্ড, আমার বোনকে বিয়ে করবি তুই? আমার বড় আপুকে? শালা লুইচ্চা 420, বিয়াদবের বাচ্চা, চোখ তুলে দেখ তুই শুধু। আমার আপুকে ফাঁসিয়ে বিয়ে করা তোর পেছন দিয়ে বের করে দেবো আমি। ইহান, আঁতকে উঠল ইরাম। হতবিহবল হয়ে দেখল তার আপন ছোট ভাই কিভাবে বিনা বিরামে সাইবানের শরীরে একের পর এক ঘুষি হাঁকিয়ে যাচ্ছে তীব্র আক্রোশে। ইরামের বাবা রইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটাও ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষেরও জীবনের কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর সেই শোকে ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে, তার ছোট দুটো ভাই রাহাত আর ইহান। রাহাত তাও যা একটু বড় ছিল, ইহান একেবারেই কোলের শিশু। মুহূর্তেই গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের উপর। 2 ভাই, তাদের পড়ালেখা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের পড়ালেখা, জীবনযাপন, সব কিছু। যেখানে প্রাপ্তবয়স্করাও এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছি, ছোট 2 ভাইকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনোদিন দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেওয়া হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতিতে রাখিনি সে কোনোদিন। সকালে নিজের পড়াশোনা, বিকালে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশানি। নিজের জন্য কোনো সময়ই তার রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা 30 ছুঁয়ে গিয়েছিল সে টেরও পায়নি। এরপরই তার জীবনে এলো অরণ্য, যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়া সুখের স্বপ্ন দেখিয়েছিল। সেই অরণ্যই অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানদের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে,
সামিয়া ছেলের পাশে বসেই তার গালে আইস প্যাক চেপে রেখেছেন। ছেলেটার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজরে সে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না, ভ্রু কুঁচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথম খেকিয়ে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিনের ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে। খুব ভালো। সারিকা, প্লিজ রিড দ্য রুম। মেসির শীতল গলায় স্ত্রীকে সতর্ক করল। তবে হঠাৎ করেই মুখ খুলল ইরাম। না, সারিকা ঠিক বলেছে, বাড়ি এসে গুন্ডাগিরি করা মানার মতো বিষয় না। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে। তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এই ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোমাকে জবরদস্তি করতে পারে আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ? মিথিলা ভাবি, রাহাত ভাইয়া কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। আমি বুঝতেও পারিনি রাস্তার উপারের বাড়িতেই তোমার বাস। আজ কিনা দুঃসাহস দেখে এই মহিলা যায় আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে। লাইক সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ঢোলা শার্ট আর ট্রাউজার। ইরামের ভ্রু কুঁচকে এলো ক্রোধে। হাতের মুঠো শক্ত করে ফেলল সে, নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব বেয়াদব। খালামণি হয় আমাদের। খালামণি হবে তোমার, আমাদেরই তো সৎ খালা। ইরাম নিজের হাতটা সহসাই উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চড় দেয়া। তবে শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ বসে থাকল না সাইবান। শটান উঠে পড়ল সোফা থেকে। সামিয়ার শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইসক্যাপ মেঝেতে ছুঁড়ে ফেলে এগোলো। তাকে দেখতে শিকারীর মতন লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বললি তুই পোংটা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করায় ইহান একটু হলেও ভরকাল, তবে মাথা নত করল না। সৎ। শেষও করতে পারল না ইহান। সাইবানের হাত এগোলো বিদ্যুতের গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকায় রীতিমতো শূন্যে তুলে ফেলল। ইহান সাইবানের হাতে ঝুলতে লাগল, তার পা মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান। কনভিন্স মি। কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচি কুচি করে ড্রেনে ভাসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ঝরে, তাই না? ওই জিভ আমি। আলাদিন। মাঝখানে হস্তক্ষেপ করল ইরাম। সাইবানের বুকে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘ প্রশ্বাস টানল ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছিয়ে নিয়ে গিয়ে ইরাম দুজনের মাঝখান বরাবর দাঁড়ালো। তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুই কিছু না জেনে, না বুঝে জন্তুর মতন একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরন্তু মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি তুই, মাফ চা। নয়। লাফিয়ে উঠল ইহান, চিৎকার করে বলল, আমি এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে। আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাপ চাইতে বলছো? আমি কিচ্ছু ভুল করিনি, ঠিক করেছি। দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে, কিসের কি? এই বিয়ে আমি মানি না। ওই বদমাইশটাকে আমি চিনি না মনে করছো? পুরো এলাকায় ফেমাস ওর কেচ্ছা কীর্তিতে। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না, না না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদন বচন কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিতিক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঢালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য একটা পুরুষের জন্য উচ্ছন্নে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করছিলে নাকি ঠুলি চোখে চেপে বসেছিলে? প্রতিবাদটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে, সারিকা। দুই হাতেই মেহেদি শুকিয়ে গাঢ় কমলা বর্ণ ধারণ করেছে তার। কয়েক পাই গুলো সে। এই বাড়িতে এসে অহেতুক নাটক খাড়া করবে না। যদি মুরদ থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে মুখে দুটো ঘুষি দাও।
আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করব না কিন্তু। কিছু বলতে চাইলেও এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যিই তো, তার মায়ের মতো বড় বোনটার জীবনের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে, অথচ সে ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলের চিৎকার চেঁচামেচি তো কেউ গুনাই ধরে না। নিজেকে অসহায় লাগলো তার। হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে সে যাবেটাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তর্দ্বন্দ্ব খেয়াল করে খানিকটা নমনীয় হল ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে টেনে এক কোণায় নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরা কেউ আমাকে জোর করছে না। আমি যা করছি ভেবে চিন্তে করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজেদের পরিবারের সদস্যের মতনই মেনে নিয়েছে। রইল বাকি আলাদিন, ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। তবু মানবিকতার খাতিরে ও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না, মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালো মত কথা বলবো, প্রমিজ। ইহান একটি দীর্ঘ প্রশ্বাস টেনে মাথা দুলিয়ে সাই জানালো। শরীর থেকে সব রাগ তার বেরিয়ে গিয়েছে শুধু বড় বোনের আদুরে ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বিতৃষ্ণার দিকে শেষ একবার তাকালেও ইহান আর ঝামেলা করল না। চুপচাপ হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদি রাতটা কিছুক্ষণ পরেই আবার আগের মতো জমজমাট হয়ে উঠল মিসির এবং সাইভানের বন্ধুদের প্রচেষ্টায়। ইজান হয়ে গিয়েছে গ্রুপের মধ্যমণি। তাকে নিয়ে কারো আগ্রহের শেষ নেই। ইরামের হাতের মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধাকে কাজে হাতে হাতে সাহায্য করল সে। ট্রেতে করে শরবত নিয়ে এসে সকলকে পরিবেশন করে দিল। আফনান, নীরব এবং অনুরাগ আর এক দফায় তাকে দেখল। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করে রেখেছিল, ইরাম তেমনটা নয়। এই কারণেই সকলে খানিক আগে অবাক হয়েছিল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী। তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা, বয়স যে ৩০-এর কোঠায় সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতী মেয়েদের ভেতর একটা চাঞ্চল্য থাকে, সেখানে ইরামের ভেতর রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চালচলন। ইয়ান কেঁদে উঠলে যেভাবে ছেলেকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলেই তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম আর সাইবানকে হুট করে পাশাপাশি দেখলে সত্যিই ভীষণ বেমানান লাগে। তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজনকে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণেই বন্ধুদের দল হঠাৎ করে ইরামকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের ইম্যাচিওর ডিজে এক ম্যাচিওর মেয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, বিষয়টা ভাবলেও কেমন অবাস্তব মনে হচ্ছে। সাইবানের মতন পাগলাটি ঘোড়ার সঙ্গে ইরামের মতন শান্তশিষ্ট, প্রয়োজনে রুষ্ট নারী কিভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্যও আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্য নিজেকে ছাড়িয়ে অনুরাগ এলো কিচেনে। তার হাতে মিষ্টি লেপটে গিয়েছে, কেমন চিটচিটে লাগছে। এই বাড়ির নারী নক্ষত্র তার চেনা। সেই ছোট্টবেলা থেকেই যাতায়াত, কোথায় কি আছে সব তার মুখস্থ। সিংকে হাত ধুয়ে তোয়ালিতে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময়ই পিছনে ভিন্ন এক অস্তিত্বকে টের পেল। সুঘ্রাণটা নাকে এসে ঠেকল। ওই শরীরের ঘ্রাণ তার খুব চেনা, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কেমন আছেন অনুরাগ? ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা জলজলে দৃষ্টিতে চেয়ে আছে। সিল্কি চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে। অপূর্ব মায়া মায়া লাগছে মুখটা। কতদিন পরে দেখল অনুরাগ মুখটা, হিসাব নেই। দৃষ্টি এড়িয়ে গেল সে, তাকালো তীর্যকভাবে। সারিকা যেখানে দাঁড়িয়ে ঠিক তার পিছনে টেবিলের দিকে। ভালো ক শব্দে জবাব দিল অনুরাগ। সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে। নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আসা হলো? বিয়ে শেষে চলে যাবেন? চোখ পিটপিট করল সারিকা, যেন ঘোর থেকে বেরিয়ে এসেছে। তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে রিনোভেশনের কাজ শুরু হচ্ছে। ও চায় আমি ততদিন আবার বাড়িতেই থাকি। ও, পরিহাসের হাসি হাসল অনুরাগ একটুখানি। ঠিক পরক্ষণেই নিজেকে সামলে নিল, চোখে আঙুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো।
যাকগে, শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। সারিকার ঠোঁটে অতি সূক্ষ্ম এক বেদনার হাসি ফুটল বুঝি। অনুরাগ দেখল না, দেখতে চায় না, শুধু কষ্ট বাড়ে। আমি যাই, আমাকে বোধহয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হনহন করে কিচেনের বাইরের দিকে এগোলো অনুরাগ। তবে সারিকার কণ্ঠস্বর তাকে জমে যেতে বাধ্য করল। আপনি বিয়ে করছেন না কেন? প্রথমটাই কিছুই বলল না অনুরাগ। সারিকা ঝাপসা দৃষ্টিতে দেখল তার কাঁধ জোড়া উঁচু হয়ে আবার ঝুলে পড়ল। সামান্য শব্দ তুলে হাসল এবার সিনহাদের ছেলে। অতঃপর একটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, বিয়ে এখনো সময় হয়নি, ভগবান যখন চাইবেন তখন হয়ে যাবে, চিন্তা নেই। এটুকু বলেই অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। সারিকা ঠাঁই দাঁড়িয়ে রইল যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে নামল সে টেরটুকুও পেল না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলে চেহারায় জোরপূর্বক শান্তভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হল। দেওয়ালের পাশেই একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম, হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেনে এসব রেখে যেতে এসেছে। সারিকা ভ্রু কুঁচকে খানিকটা শত্রুভাবাপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমনই শান্ত রইল। এগিয়ে এসে একদম নীরবে সারিকাকে পাশ কাটিয়ে কিচেনের ভিতর আড়াল হয়ে গেল সে। ভোর রাত 4টা বেজে এসেছে, আর কিছুক্ষণ বাদেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। ইজান তার বুকের ওপর পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন। সারাদিনের কার্যক্রমে ওইটুকু দুধের বাচ্চা এমনভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্য জেগে ওঠেনি। ইরামের শরীর যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই তার জীবন নেবে এক নতুন মোড়। সে কি পারবে এই লড়াইয়ে টিকে থাকতে? জীবনটা তো তার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুইয়ে কোলবালিশ দিয়ে মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে খোপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। সারা বাড়ি আধ অন্ধকার, সকলেই নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতেই ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে এক কাপ চা বানালো নিজের জন্য। অতঃপর গরম ধোঁয়া ওঠা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরের বাগানে গেল। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে প্রাণ জড়িয়ে এলো বুঝি। গরম চা মস্তিষ্কের অনেক প্যাঁচ খুলতেও সাহায্য করছে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছিল তখনই খেয়াল করল বাড়ির লোহার মেন গেট হালকা খোলা। সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকছে কেউ। প্রথমে আবছায়া দেখা গেল, ছোট্ট নাকি? ইরাম উত্তেজিত হয়ে কয়েক পা এগিয়ে থেমে গেল। সাইবান চোরের মতোই ভেতরে ঢুকছে। পরনে কালো সিল্কের পাজামা সেট, ঘুমানোর পোশাক, চোখে মুখে একটা ধূর্ততা, সঙ্গে দুষ্টুমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করে এসেছে। তবে সবথেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে কিছু ছোট্ট প্রাণীর অস্তিত্ব। 3টে ছোট ছোট ইঁদুর, হ্যাঁ একদম মুরগির বাচ্চার সাইজের, সাদা এবং বাদামি বর্ণের ইঁদুরের ছানা। ইরাম প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সাইবান বেশ খানিকটা এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো, তবে চোখে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না। শুধু হালকা একটু কেশি শুধালো, ঘুমাননি এখনো? তবে ইরামের সমস্ত মনোযোগ এখন সাইবানের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকা ইঁদুরের ছানার দিকে। তুমি কোথা থেকে ইঁদুর ধরে এনেছ? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করতেই সাইবান চোখ মুখ কুঁচকে ফেলল, যেন অপমানিত হয়েছে। ইঁদুর? ইঁদুর হবে আপনার ভাই, এগুলো হ্যামস্টার, আমার বাচ্চারা। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ইরাম। সাইবান নুইয়ে নিজের হাতের তালুর ওপর 3টি হ্যামস্টারকে তুলে নিয়ে বুক পকেটের ভেতর রাখল। 3জনই ঠাসাঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখাতে লাগলো। আঙুল তুলে পরিচয় করিয়ে দিল সাইবান। ধবধবে সাদাটাকে প্রথম দেখিয়ে বলল, ওর নাম চেঙ্গিস খান। ইরামের মাথায় বুঝি বাজ পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু, কিন্তু ইঁদুর? তাও এমন বলের মতন কিউট কিউট প্রাণীগুলো পালছে কিনা একটা জোয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারে যায় না। উপরন্তু পালিত পশু পাখির নাম মানুষ ছোট ছোট শব্দে রাখে, লালু, কালু, টম, টমি, পুচু, পুচি, কত কি। সাইবান কিনা ওই ইঞ্চি কয়েক সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান।
এসব মানা যায়? সাইবানের ইরামের হতবিহব্বলতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙুল দিয়ে সে সাদা আর বাদামি পশমের মিশেলের হ্যামস্টার দেখিয়ে বলল, কিম জং হিটলার। সবশেষে গোটা প্রায় বাদামিটাকে দেখিয়ে বাঁকা হেসে জানালো। আর এটা বারাক ওসামা। ইরামের প্রচণ্ড হাসি আসছে, অট্ট হাসি হাসতে ইচ্ছা করছে। ঠোঁটে ঠোঁট চেপে সে শক্তভাবে চায়ের কাপ ধরে রাখল। তিনটে আদুরে ছোট্ট ইঁদুর বড় বড় মায়াবী চোখে তার দিকে চেয়ে আছে। আর এদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুরি ওসামা বলে। ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বখতিয়ার খলজি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটা সবসময়ই হাসি, তবে সেই দুষ্টুমির হাসির সঙ্গে এই হাসির একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ সূচালো দাঁত দুটো ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে, খানিকটা ভ্যাম্পায়ার গোছের দেখতে লাগছে। অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতে খানিক বেশি সময় ধরে কেন তাকিয়ে রইল বুঝতে পারল না। সাইবান ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু লাগি। খানিকটা ভাব নিল সাইবান, পায়ে পায়ে এগোলো। তারপর হুট করেই ইরামের হাত থেকে আধ খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই এই আমি এটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়িয়েও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকু গিলে ফেলে খালি কাপটা তার হাতে রেখে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, মমম, ডেলিশিয়াস। নাক কুচকে বিরক্তি নিয়ে ইরাম বলল, আমি চা ভালোই বানাই। আমি চায়ের কথা বলিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকল রমণী। সাইবানের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো সে। খেয়াল করল যেই ধারে চুমুক দিয়ে সে পান করছিল, সাইবান ঠিক সেই স্থানেই চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেয়া হালকা ভ্যাসলিনের প্রলেপ সেখানে এখনও লিপটে আছে। ভ্যাসলিন ত্বকের জন্য উপকারী জানতাম, খেতেও চমৎকার, এটা আজ জানতে পারলাম। সাইবানের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মুড স্পয়লার, সেটা জানেন। কোন মুডের কথা বলছো? হঠাৎ করে ইরামের একদম কাছে সরে এলো সাইবান। তবে সকালের মতন তাকে স্পর্শ করল না, শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হলফ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টিটা তার চোখ থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে, সেই মুড। গেঞ্জিরা কোনো মুডের কারণে বিয়ে করে। তীর্যক হাসল সাইবান। নুয়ে নিজের মুখটা ইরামের মুখোমুখি আনল। তার বুক পকেটে হ্যামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পিতার কাণ্ড কারখানা দেখছে। জেনজি কোনো মুডের কারণে বিয়ে করে, সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন, মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেলল ইরাম। সাইবান আরেকটু বিস্তৃত হেসে যুক্ত করল, অন সেকেন্ড থট, এবার থেকে আমার আপু ডাকটা পরে করা উচিত, তাই না? কি নামে ডাকি আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে ওস্তাদ, তোমার মুখ থেকেই শুনি। দাঁতে ঠোঁট কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ভ্রু পিয়ার্সিং জলজল করে উঠল ভোরের কমলাভ আলোয়। দিলেন তো ঘেটু করে। আমার বউকে আমি কি নামে ডাকব জানতে পারলে আপনি সইতে পারবেন না আপু। এতটাও দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ, স্লো সে। চুপ পিটপিট করল ইরাম। সাইবান এত আস্তে বিড়বিড় করে কথাটা বলেছে যে সে ঠিকমতো শুনতে পায়নি। কি বললে? বিরাট হাসল সাইবান। দূরে সরে দাঁড়িয়ে এবার জোর গলায় বলল, স্নোফ্লেক্স, সি ইউ এট আওয়ার ওয়েডিং সুন। স্যালুটের ভঙ্গি করে সাইবান নিজের হ্যামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভেতরে চলে গেল। ইরাম তাকে জিজ্ঞেস করার সুযোগও পেল না এই ভোর রাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কি কাণ্ড করে এসেছে। সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। পরক্ষণে হাতের খালি কাপটার দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে। লালচে কমলা রশ্মিতে ছেয়ে গিয়েছে গোটা ধরিত্রী। দমকা হাওয়া এসে ইরামের ওড়না উড়িয়ে নিল। এক হাতে খোঁপা টেনে খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উঠতে লাগলো নদীর ঢেউয়ের মতন। চোখ বুজে ফেলল ইরাম, অনুভব করল পৃথিবীকে। অবশেষে এই দিনটির আলো তার শরীর ছুঁয়েই দিল। নতুন শুরু নাকি নতুন সমাপ্তি, কোনটা সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময়ই বলতে পারবে। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনব না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তেই। আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি। না, আমি এখনই বলবো। যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূর হও। ধরফর করে বিছানায় উঠে বসল সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসি চললেও কোনো কাজেই দিচ্ছে না। বুকটায় ভারী চাপ জেঁকে বসেছে। পায়ের সঙ্গে কম্বল পিছিয়ে আছে তার।
খানিক উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক তাকালো সে। তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে নিজের মাথা চেপে ধরল। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গিয়েছে বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগের দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হলো। সে বাথরুমে থাকতেই সামিয়া 2 বার ডেকে গেলেন। এরপর সুগন্ধাও এলো তাকে মনে করিয়ে দিতে যেন সে জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে নেয়। বহুদিন বাদে আজ বেশ লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানিপূর্ণ বাথটাবে প্রায় ঘণ্টাখানেক বসে রইল। অতপর শরীর মুছে পরিপাটি হয়ে বেরোল। সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইট স্ট্যান্ডের উপর। একটা পরোটা অর্ধেক ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেট থেকে পোশাক বের করে নিল। কটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, ওপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবনার দুনিয়ায় ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান। টেরও পেল না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভেতরে চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ার বুকে, এতটাই ভারী যে বেচারা একা ধরে রাখতে পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনের পরনেই ডিজাইনার পাঞ্জাবি, একমাত্র অনুরাগ ফর্মাল স্যুট পরেছে। তিনজনই সাইবানকে তৈরি হতে দেখে খানিক অবাক হল। তোর বিয়েতে তুই কালো পোশাক পরছিস কেন? প্রশ্নটা করল আফনান। সাইবান আয়নার প্রতিফলনের কারণে পিছনে দাঁড়ানো বন্ধুদের দেখল। তারপর মুচকি হেসে টাই বাঁধতে বাঁধতে উত্তর করল। শোক দিবসে মানুষ কালোই পড়ে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাদে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে অগোছালো বাঁধতে থাকা টাইটা খুলে আবার নতুন করে বেঁধে দিতে দিতে বলল, এতই সুখ যখন তখন নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসছিস কেন? ওমা, আমার শোককে বলল? শোক তো আমার বউয়ের, আমি শুধু তার পক্ষ থেকে শোকটা পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করল সাইবান। এবার না হেসে পারল না অনুরাগ। ছেলেটা একটা আলাদাই চিজ। নীরব মুখ টিপে বলল, দেখিস ভাই, বউয়ের শোক মেটানো ঠেলায় বুলডোজার চালাস না, বিছানায় কাঠের উপর মায়াদয়া করিস। ব্যাপার না, আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেয়া ধাতব ডিজাইনের বিছানার দিকে ইঙ্গিত করল সাইবান। বন্ধুদের নিয়ে না পারতে মুখে হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফনান আর নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগোলো। সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল। তাজা গোলাপ, অনেকগুলো, গুনে ওঠা দায়। তবে গোলাপ একা নয়, প্রত্যেক গোলাপের সঙ্গে জোড়ায় জোড়ায় লাগানো কিছু চকচকে সিলভার আর গোল্ডেন ফয়েলের প্যাকেট। চোখ পিটপিট করল সাইবান। নীরব বলে উঠল, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজেস অ্যান্ড 69 চকলেট ফ্লেভার। হ্যাঁ ব্রো, আজ রাতে 70 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবি। অ্যাক্সিডেন্ট হলে অকালে কাঁদতে হবে আড়ালে। আফনান বলতেই আর সহ্য করতে পারল না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লাওয়ার বুকেটা তুলেই সপাত সপাত বন্ধুদের মাথায় মারতে লাগলো। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আউজুবিল্লাহ হিমিনাস শাইতানির রাজিম। ফুল আর প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফনান আর নীরব অট্টহাসি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেল। তবুও মার ছাড়ল না সাইবান। ঠিক অমন মুহূর্তেই রুমের ভেতর এসে পড়ল সারিকা। কোথায় সাই? তোর হলো? ওদিকে যে মেহমান। মেঝেতে তখন ফুল, পাপড়ি আর চকচকে ফয়েলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র অনুরাগ দরজার কাছে। বেচারা উপায়ান্তর না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শরীরের নিচে আড়াল করে ফেলল সব। পা দিয়ে লাথি মেরে বাকিগুলো ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কনুয়ে ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন স্যুট পরে ফ্লোরে শুয়ে থাকার চেয়ে সাধারণ ব্যাপার দুনিয়ায় আর একটাও হয় না। জোরপূর্বক হাসার চেষ্টা করল সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সাইবান রেডি পায়, আপনি যান, আমরা নিয়ে আসছি ওকে। সারিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি? তার ভাই বিছানার উপর উঠে বালিশ দিয়ে নিজের অপর 2 বন্ধুকে মারছে, যেন WWE বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর, আর সে জন সিনা। অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর পিছিয়ে এমনভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ আর মাটিতে থাকতেই পছন্দ করে। এমন একটা বিষয়কে একজন মেয়ের কেমন চোখে দেখা উচিত? আচ্ছা। বিব্রত বোধ করল সারিকা। কেন সে নিজেও জানে না। উল্টো ঘুরে গেল। সাই, তাড়াতাড়ি আয়। এটুকু বলেই সে রুমের বাইরে চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরেই শুধু বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে পারল অনুরাগ। মেঝে থেকে উঠে সে এক রাম ধমক দিল সবাইকে। যদি চাষ যন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি, এক্ষণ থাম, পাঠার দল কোথাকার। লিভিং রুমটা চমৎকারভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা, নিয়ন বাতি জ্বলছে।
সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে তা চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিসির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনার পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন, গয়নাগাটিও পরেছেন। তদারকি করছেন তিনি সবকিছুর, যেন গাফিলতি না হয়। এমন সময়েই সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানদের দল। সাইবান সকলের পিছনে। সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকটা বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য নয়, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফরমাল পরে খুব কম। তার কাজ এবং চালচলনে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরো দস্তুর প্রাপ্তবয়স্ক পুরুষের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতেই সামিয়া 2 হাত তুলে ছেলের মুখ ছুঁই দিলেন। মাশা আল্লাহ। মায়ের মুখপানি চেয়ে মুচকি হাসল সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ ছলছল করে উঠল। চোখ বুজে তাই ছেলের কপালে স্নেহের চুমু খাই দিলেন তিনি। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করল। তোমার দোয়াই যথেষ্ট। আর আমার? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, বাঁকা হেসে বলল, তুই উচ্ছন্নে যা। দেখেছো মম, আজ বিয়ের দিনটায়ও আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম 2 চোখে সহ্য করতে পারি না। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরো ভুলে যাবি। যাব না, যদি অতি সত্বর আমাকে মামা বানাতে পারিস। সারিকার মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময়ই সদর দরজা দিয়ে 2জন মানুষকে ঢুকতে দেখে সারিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইয়ান দুজনই নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুঁচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি, উত্তর করলেন সামিয়া। দৃঢ় দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বললেন, হাজার হোক ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা না গেলেও সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের উপরে কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসল। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিসির বসেছে। অনুরাগের কোলে ইয়ান। সুতির পোশাক পরানো হয়েছে ইয়ানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে সে অনুরাগের কোলে বসে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবান আর চোখে কেন যেন বেশ কয়েকবার ইয়ানকে ঘুরে ফিরে দেখল। অচেনা মানুষদের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি হয়েছে সে বুঝতে পারছে না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দেই, দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন। অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। সাইবান ঠাঁই নিজের জায়গায় বসে ইয়ানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিসিরের কোটের বোতাম ধরে টানাটানি করছে। আনমনি মুচকি হাসল সে। সেই হাসিটুকু হঠাৎ করে জমে গেল দৃশ্যটি নজরে আসতে। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন সামিয়া। তার পাশেই ইরাম। জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে, তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পাড় সোনালি। লাইটের আলো পড়লেই মোহনীয় এক দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটাই মাথায় তুলে দেয়া। খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা, এটুকুই। অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই, বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবান নিষ্পলক চেয়ে রইল। ইরামের 2 হাতের টকটকে খয়েরি মেহেদির রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনে সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে সে। রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে। বড়লোকের আদরের দুলালিদের আগুন ঝরা রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা। কিন্তু এর আগে কারো প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময়ী অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়া রূপের প্রতি স্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটাও অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারীসুলভ আকর্ষণে নয়। ইরাম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসল। তার কাজল টানা চোখ শুরুতেই ইয়ানকে খুঁজে বের করল।
ছেলে নিরাপদে আছে নিশ্চিত হওয়ার পরেই সে তার পাশে বসা পুরুষটার উপর মনোযোগ দিল। সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। অনুভব করল বিনা কারণেই তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম যে তার শরীরে মাখা সূক্ষ্ম পারফিউমের ঘ্রাণটুকু তাকে মাতোয়ারা করে তুলছে। সাইবান কালো পোশাক পরেছে এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করল না। নীরবে মাথা ঘুরিয়ে একবার পিছনে তাকালো। ঢোকার সময়ই সে দেখেছে তার 2 ভাই এসেছে। সকলের থেকে পিছনে কার্পেটের একদম শীষ কিনারে বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাটছে। ইহান অবশ্য ইরাম তাকাতেই বিরাট হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই। পরে কথা বলবে ভেবে ইরাম মাথা দুলিয়ে সামনে ফিরে তাকালো। অনতি বিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতেই উকিল ভ্রু তুলে তাকালেও কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবেই সবকিছু করছেন। সারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে। তারা অবশ্য সেই মুহূর্তেই কানাঘুষা শুরু করে দিল। সারিকা, কি ভাবছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর ভাই, 3-4 বছর হলে মানা যায়, কিন্তু এত? উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে। সাইবানের সঙ্গে যাবে কিভাবে? সারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করল, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়েই একদম কাছের মানুষ ছাড়া কাউকেই দাওয়াত করেননি, তবু এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একই সঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করল। তিনি রাগঢাক করলেন না, সোজাসুজি বলে বসলেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতো কাজ করলে লোকে তো বলবেই। আপনার ছেলের বিয়ের এত ছোট অনুষ্ঠান করছেন ভেবে তবে এই ব্যাপার বুঝতে পারিনি। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়। সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছি। এমন মাও হয়? যেখানে ধর্ম একটা সম্পর্ককে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের দৃপ্ত কণ্ঠস্বর। মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জলজলে চোখে পড়া চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়ের সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসেবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা না। এবারেও কেউ কোনো কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইবানের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটি নাবালক শিশু সন্তান রয়েছে। এই নিয়ে আপনার আপত্তি আছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল। না। মুচকি হাসলেন কাজী সাহেব। বেশ, তবে আমরা নিকা কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়া, আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার্যে AK-M আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। একটি দীর্ঘ প্রশ্বাস টানল ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতর নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম, বাবার চোখের মনি হয়ে বেড়ে ওঠা, বাবার চলে যাওয়া, গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা, 2 ভাইকে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা, ভালোবাসার জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনে পরিপূর্ণতা আসা, এবং আজ সব জল্পনা কল্পনার অবসান, অসম এক সম্পর্কে নিজেকে জড়ানো। আজকে বিয়ের দিন, তবুও সমাজের চুলচেরা বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছলছলে চোখে সে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকা ইজানের দিকে। যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরে ওই মুহূর্তেই ইজান শব্দ করে উঠল। হেসে ফেলল ইরাম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়েই গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সবকিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো।
এরপরই কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। কে এম আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিন, আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার্যে মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরহাম কিবরিয়াকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। সাইবান এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছেন। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তটায় চোখের পানি ধরে রাখতে পারছেন না। অপরদিকে সারিকা একটি বৃদ্ধাঙ্গুল তুলে তাকে থামস আপ দেখাল। দুলাভাই মিসির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরাও অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝল সাইবান। একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে, এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয় নাকি সাইবান বলতে পারবে না। তার মুখ থেকে বের হল, সাইবান কবর। বাজ পড়লেও বুঝি মানুষ এত অবাক হয় না যতটাই সাইবানের কথা শুনে হল। জিভ কামড়ে ধরল বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশে বসা ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে চেয়ে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যিই তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে থাকল ইরাম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময়ই একটি পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদিরাঙা হাতের ওপর চেপে বসল। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানে সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধভাঙা জোয়ারের মতন, কবর অবধি কবুল, কবুল, কবুল। চারিদিকে আর এক দখায় উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল। অথচ ইরাম কিছুই টের পেল না। এক দৃষ্টি চেয়ে রইল সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরাপূর্ণ লম্বাটি আঙুলযুক্ত হাতটার দিকে। একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসির রেজালা, কাবাব, আস্ত দুটো মুরগির গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন বর সাইবানের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরাও। গরুর মাংসের তরকারিটা আলাদা রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের ওপর পাত পেরে খেতে বসেছে সকলে এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্রাস মুখে তুলছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে যাবে। আফনান ছাগলের মতন কচকচ করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এই নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরা আছে। মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট উইংয়ে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথমে নীরব বলে উঠল, ভাই কে যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে। খোঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আফনান। নীরব বন্ধুর সঙ্গে তাল মেলালো। আবার কি বলে, কবর অবধি কবুল? ও মা গো, ট্রু লাভ। শেষ গুরু, তুই শেষ। তরকারি ঝোলমাখা হাতটাই চটাস করে আফনানের গালে বসিয়ে দিল সাইবান। খিল খিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অবধি আজ মজা নিতে ছাড়ল না। এই তোরা একে এত জ্বালাতন করিস না, এমনিতেই সবে জানানোর দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? ভর পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে বলে। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অবধি পল্টু খেয়েছে দেখে সাইবান তেতে উঠল। তবে রাগটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, কবুল, অবশ্যই। শিক্ষা দীক্ষা সবই দিতে হবে। ব্যঞ্জনবর্ণ শেখানো শুরু করে দেব। পরে লাঞ্চ আজ আমি তৈরি করব। 1 বছরের মধ্যেই গড় করে কথা বলতে শুরু করবে দেখবি। নীরব একটা আস্ত গোলাপ জামুন মুখে দিয়ে প্রায় না চিবিয়ে গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জন বর্ণ শেখাবে কেন? স্বরবর্ণ কি দোষ করেছে? স্বরবর্ণ শুধু বইয়ের জন্য বরাদ্দ। সাইবানের বেফাঁস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনো মতে হাত চেপে নিজেকে থামালো। কিসে ফেলল বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়ে জমে গিয়ে ফ্যাল ফ্যাল করে সাইবানের দিকে চেয়ে রইল আফনান এবং নীরব। সাইবানের কোনো হিলদুল নেই। সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়েছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোদিন শুধরাবি না? বিয়ে হয়ে গেছে তো ওই শয়তানি গেল না। শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতন সন্ন্যাসীদের কি কাজ? বাঁকা হেসে জবাব দিল সাইবান। আর পারল না আফনান আর নীরব। উভয়ে হাসতে হাসতে ফ্লোরেই গড়াগড়ি খেতে লাগল। অপরদিকে ইরাম ইয়ানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেনি সে এখনো। ছেলে ঘুমাবে, ঢুলু ঢুলু চোখে তার বুকে লেপ্টে আছে। তাকে নিয়েই হাঁটাহাঁটি করছে, সঙ্গে সকলে ঠিকমতো খাচ্ছে কিনা সেই বিষয়টাও তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করল রাহাত আর ইহান দুজনই বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করল না ইরাম, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে।
ইয়ানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল সে। মেন গেটের কাছাকাছি গিয়ে থামালো তাদের। ভাই, ইহান থামলো আগে। ঘুরে ইরামকে দেখেই বোনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরেই দাঁড়িয়ে রইল। আপু, ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিক আদর করে দিয়ে ইরাম শুধালো। খেয়েছিস? হুম। তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা হালকা একটু ঘষে ভ্রু কুঁচকে ফেলল ইহান। ইঁদুর কামড়েছে? ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের। হতবাক নয়নে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখপানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না, আমার রুমে তেলাপোকা ছিল, ইঁদুর না। কিন্তু গতকাল রাতে কোথা থেকে যেন এলো, পালিয়েও গেল, ঠিকমতো দেখতে পাইনি। ধরতে পারলে পিষে ফেলতাম শালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটেনাস ইনজেকশন? চিন্তা করো না, ইনজেকশন দেওয়াই আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে, লাল দাগ হয়ে গিয়েছে। বলেছে কয়েকদিন গরম পানির সেক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢোকার রহস্য ইরাম ধরতে পারলেও বিশেষ কোনো মন্তব্য করল না। ইহানও সেই বিষয়ে কথা বাড়ালো না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইয়ানের দিকে। গাল টেনে দিল। আমার মামাটা কেমন আছে? ইয়ান কুই কুই করে আবার মায়ের বুকে মাথা গুঁজে ফেলল। হাসল ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণেই সেই হাসি মুছে গেল তার। জলজলে দৃষ্টিতে দেখল ইরামকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি, ওই লোকগুলো। হুশ, তোকে বলেছি তো ভাই, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তে করছি, ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিজের সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সই। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি ওরা তোমাকে তিল পরিমাণ কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতন চুপ করে সহ্য করা যাবে না। কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসল ইরাম। ঝুঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘষে বলল, আমার কিছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখব, চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই তোদের খুব মিস করি রে। চোখ বুজে মাতুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করল ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না। পিছন থেকে ডাক ভেসে এলো, ইহান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো। করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে সে পিছিয়ে গেল। ইরাম দৃপ্ত দৃষ্টিতে দেখল রাহাতকে। পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলেই চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতন মুখ তো তুমি রাখোনি আমাদের আপু। মহল্লায় এর মধ্যেই ছিছি পড়ে গেছে। সারাদিন ওই বাড়ির ভেতর বসে থাকলে জানবে কিভাবে? রাহাতের কাটকাট কথায় এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই, নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলেই আমার লজ্জা লাগছে। তুমি নিজের হাঁটুর বয়সী একটা ছেলের সাথে বিয়ে করেছো, তাও আবার ওই কি যেন ফিজে না ডিজে, নেশার পার্টি করে বেড়ায়। হাত পাগলা বেয়াদব ছেলে একটা। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত। প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হল বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিসনি, তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাও বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ইয়ান ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের উপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে ইরাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সিবাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি। না হলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি, কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরাম। হতবাক রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষ একবার নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে সে বাড়ির ভেতর চলে গেল। ইহান নিজের জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীর্যক হেসে বড় ভাইকে পাশ কাটিয়ে হেঁটে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদম ভুলে গিয়েছিলাম বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা। সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না হলেও এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামকে ঘিরে ধরেছে। কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই। যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের, কালো ধাতুর তৈরি।
বিছানার বেডশিট অবধি কালো রঙের, সিল্কের কাপড়ের উপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতিউতি বেশ কয়েকটি তাজা রজনীগন্ধার ছড়া মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবুও এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইরাম চেনে না। দেয়ালের একপাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড। এক কোনায় ট্রিপল মনিটরের গেমিং সেটআপ। কাউচের উপর অবহেলায় দুটো 10 কেজির ডাম্বেল পড়ে আছে। একটি দীর্ঘশ্বাস ছাড়ল ইরাম। নিজের সঙ্গে এই অস্তিত্বের সামান্যতম মিলও খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটা ঝুল দোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্য অ্যান্টিক রেডিও সেট। এই তো, খুব বেশি চাহিদা তার কোনো কালেই ছিল না। সে সত্যিই সাইবান আলাদিনের সঙ্গে এক সূত্রে বাঁধা পড়েছে, এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও এই রুমটাই আপাতত তার ঠিকানা। হিসাব মতে আজকে ইরামের বাসর রাত। তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছাটুকুও তার মাঝে নেই। ইয়ানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছেন। মুখে না বললেও ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না, তবে সেই কথা শুধু সে আর সাইবানই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবল ইরাম, তবে সঙ্গে করে কাপড় আনতে তো ভুলে গিয়েছে। দরজা খুলে বাইরে গিয়ে আবার নিয়ে আসবে, এত কাহিনী কি করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবে ইরাম গলা আর কান থেকে হালকা গহনাগুলো খুলে রাখল। রুমের একপাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আর একটা দরজা, বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাঁচের দরজাটি খুলে ইরাম ভেতরে পা রাখল। তবে সামনের দৃশ্য তাকে জমিয়ে দিল। জায়গাটাকে বাথরুম বলবে না অন্য কিছু, ইরাম কয়েক লহমা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়ালে তেমনই গাছপালার ডিজাইন, মেঝের মাঝ বরাবর ফাঁকা, সত্যিই ফাঁকা। পুলও নয়, বাথটাবও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে একটি প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরের দেয়াল তুলে দেয়া, তাতে টলটলে পানি ভাসছে। সিলিংয়ের সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতন ঝিরিঝিরি পানি ঝরছে পুকুরের ন্যাস স্থানটির ওপর। পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভিতরে যাওয়ার জন্য। ইরাম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মনে চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়, যেন ছুঁয়ে দিলেই জাদুকরি জায়গাটার মায়া কেটে যাবে। এটা কেমন বাথরুম? এটাকে বলে জাকুজি। অস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল, এমন স্পষ্ট জবাব আসবে ভাবিনি। ছট করে পিছন ফিরে তাকালো সে। ঠিক দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের ওপরের বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসল বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল। বাড়ির ভেতর এই জিনিস করার আইডিয়া কে দিল? হাসল সাইবান। ভিতরে ঢুকে আশেপাশে তাকালো। সগর্বে নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতর রিল্যাক্স করার মতন জায়গা দরকার, তাই এটা গত বছর ইনস্টল করেছি। বাড়ির এই দিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। না, তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম টয়লেটও আছে। আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিস্তৃত হাসি নিয়ে জবাব দিল সাইবান। তারপর পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোম্যান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝে বসে কোনো পুকুরে শরীর ডুবিয়ে আরামে আকাশের তারা দেখছেন। ইরাম জানে না কেন তার হৃৎস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আজ তাদের বাসর রাত। এই বিষয়টাই তার অনুভূতির সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তেই পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনারা পাথরের কাছে গিয়ে থামল। সাইবান রীতিমতো নির্লজ্জভাবেই তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। ইরাম আর ঘুমটা দিয়ে নেই। গাঢ় জলপাই বর্ণের চকচকে শাড়িটা তার শরীরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাইবান এতদিন ভালো করে দেখেনি কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে বিন্দু মাত্র সংকোচ রইল না। কবুল পড়ে বিয়ে করা বউ তার সামনে দাঁড়িয়ে। ভাবতেই অদ্ভুতরই একটা উষ্ণতা এবং ভীষণ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইবানের বুকে। ইরাম তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করল, জিজ্ঞেস করে বসল, আজ কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? থমকাল সাইবান। দৃষ্টি তুলে ইরামের মুখ দেখল। অতঃপর বাঁকা হাসি ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। কিভাবে বলেছি? কবর অবধি কবুল কথাটার মানে কি? এটাই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজেই খুঁড়েছি আমি। ইরামের খুব কাছে এসে পড়ল সাইবান। রমণী জমে গেল।
মুহূর্তের জন্য তার মনে হলো সাইবান বুঝি তাকে ছুঁয়ে দেবে প্রগাঢ়ভাবে। আর সে আটকাবে কি করে? এতদিন ছেলেটা ছিল পরপুরুষ, আজ থেকে স্বামী। ঠিক কত পর্যায়ে অবধি ইরাম তাকে থামিয়ে রাখতে পারবে? অথচ সাইবান তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখেই গেল। গলা, বুক, উদর পেরিয়ে এসে তার নিগূঢ় কালো নয়নজোড়া থামল বরাবর ইরামের কোমরে। আর তৎক্ষণাৎ মুগ্ধতার দৃষ্টিটা বদলে গেল তীব্র কৌতূহলে, বাজে রকমের কৌতূহল। ভ্রু কুচকে ফেলল সাইবান। এতক্ষণ স্পর্শ না করেও এবার হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলে ইরামের কোমরের ত্বকে ফুটে থাকা একটা খয়েরি দাগ ছুঁয়ে দিল সে। এটা কিসের দাগ? সাইবানের প্রশ্নে ঝাঁঝ টের পাওয়া গেল স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগেই রুমের দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে এলো। আমি দেখছি কে এসেছে। রীতিমতো চোরের মতোই ছুটে পালিয়ে গেল ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঢেকে নিল। সাইবান কয়েক সেকেন্ড আহাম্মকের মতন দাঁড়িয়ে থাকল। পর মুহূর্তেই হতাশাবোধক একটি শব্দ করে উল্টো ঘুরে রুমের ভেতর চলে এলো। ইরাম ততক্ষণে দরজা খুলে দিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সারিকা, তার হাতে ধরা ছটফট করে কাঁদতে থাকা ইয়ান। আমি আর মম মিলে অনেক চেষ্টা করেছি, আপনাকে ছাড়া শান্ত হবে বলে মনে হয় না। খানিকটা বিরক্তি নিয়েই বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অবধি করল না। যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল। একটি নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইয়ানকে নিয়ে বিছানায় গিয়ে বসল ইরাম। এই যে নানা, সোনা আমার, কুচুপু আমার। এই তো আম্মু এখানে, আম্মু কোথাও যায়নি। এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চাইল ইরাম, অথচ কোনো কাজ হলো না। বরং সময়ের সাথে সাথে আরও জোরে তার স্বরে কেঁদে যেতে লাগল ইয়ান। ছোট্ট শিশুটির মুখ লালচে হয়ে উঠেছে কান্নার কারণে। ইরাম সইতে পারল না, বুকে আঁকড়ে ধরল ছেলেকে। না না, কাঁদে না আব্বু, আর না, আম্মুর কষ্ট হয়তো। কুচুপু প্রথমটাই বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনের গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রোল শুরু করেছিল সাইবান। বাচ্চার কান্নার আওয়াজ ভীষণ তীক্ষ্ণ, তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নামগন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠল সাইবান। খানিকটা তেজি কণ্ঠেই বলল, কি সমস্যা? এমন ভ্যাক ভ্যাক করে কাছে কেন পোটলাটা? হাগু পেয়েছে আবার? ইরাম হাসল না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, বুঝতে পারছি না। কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটানা কোনোদিন করেনি। কোথায় সমস্যা হচ্ছে বাবাটার? আম্মু বুঝতে পারছে না, আম্মু পচা। ইরামের চোখ ছলছল করে উঠল। ছটফট করতে থাকা ইয়ানকে বুকি চেপে রাখল সে। দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অশান্তি অনুভব করল সাইবান। আমি জানি পোটলার কান্না কিভাবে থামাতে হয়। হঠাৎ করেই বলেই দেয়ালে ঝুলন্ত টিভি রিমোট দিয়ে অন করল সাইবান। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান ততক্ষণে মেঝের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। টিভির ভলিউম বাড়িয়ে সে একটা গান ছাড়ল। তারপরে রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। ওয়াচ দিস পোটলা, দিলবার দিলবার। গানের তালে তালে কোমর দুলিয়ে সাইবান এমন অদ্ভুতুরে অঙ্গভঙ্গি করে উঠল যে ইরামের হাসি চাপা দিতে মুখে হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইয়ানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অশ্রুসজল চোখে সে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। अब तो होश ना खबर है ये कैसा असर है तुमसे मिलने की बात दिलबर। সাইবানের কোমর দোলানো নাচের তালে তালে আচমকা ইয়ান হাতে তালি মেরে বুঝি গিয়ে উঠল। ইরাম না পারতে হেসে ফেলল এবার। তার চোখের পানি হুট করে শুকিয়ে গিয়েছে। সাইবানের নাচের সাথে সাথে ইয়ানের সব ভুলে লাফিয়ে ওঠাটা তার মনে দাগ কেটে গিয়েছে। অজান্তেই সে জলজলে চোখে চেয়ে দেখল সামনের মানুষটাকে। পাগলাটে একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন, বেশরমের মতন কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দোলাচ্ছে যদিও। ইরাম লজ্জাবোধ করল। কি ভাবছে সে? তবে তার বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে সে ভেবে এসেছে, ততটা কঠিন নাও হতে পারে। পরদিন সকাল, একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে সাইবান। ফ্রেশ হয়ে জিম রুম থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করে সাউন্ড রুমের কিছু যন্ত্রপাতি ঠিকঠাক করে এসেছে। বাড়ির সবাই এখনো ঘুমে, শুধু সুগন্ধা উঠেছে বোধহয়। নিচতলার কিচেন থেকে থালা বাসনের শব্দ শুনে বোঝা যাচ্ছে। ঘিমে একাকার হয়ে গিয়েছে সাইবান। বাথরুম থেকে সংক্ষিপ্ত একটা গোসল সেরে তোয়ালেতে মাথা মুছতে মুছতে যখন সে বেরোলো, তখন ঘড়িতে সময় 8:30।
তোয়ালেটা বারান্দায় ঝুলিয়ে সে যখন রুমের ভেতর ফিরিয়ে এলো, তখন ভীষণ অপ্রত্যাশিত একটি দৃশ্য তাকে স্বাগত জানালো। তার বিছানার উপর পরম শান্তিতে ঘুমিয়ে আছে ইরাম। রমণীর বুকের সাথে ঘেঁষে গভীর ঘুমে আচ্ছন্ন ইয়ান। গতকাল প্রায় ভোরের দিকে ঘুমানোর সুযোগ হয়েছিল। সারাটা রাত থেকে থেকে জেগে উঠে মাকে জ্বালিয়েছে সে। সাইবান মরার মতো সোফায় পড়েছিল, বালিশ চাপা দিয়ে রেখেছে কানে। হাতে গোনা কিছু ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আবার 7টার আগেই উঠে পড়েছে। গভীর দৃষ্টিতে দেখল সে বিছানায় থাকা মা সন্তান উভয়ের উপর সকালের স্নিগ্ধ আলোকরশ্মি প্রতিফলিত হয়ে একটা স্বর্গীয় ভাব সৃষ্টি করেছে। সাইবান নিষ্পলক চেয়ে রইল।